বাবুল দাদার গাড়িতে নাম্বার প্লেট কোথায়? গাড়ির নাম্বার প্লেট কোথায়? বাচ্চা বলেছেন সরি বলুন। একজন রাজ্য সরকারের মন্ত্রী, অন্যজন হচ্ছেন সাংসদ। দ্বিতীয় হুগলি সেতুর উপর একটি ঘটনা, যে ঘটনাকে ঘিরে দুজনেই ভীষণ রকমের চর্চায়। কিন্তু আসলে ঘটনাটি ঠিক কি ঘটেছিল, মন্ত্রী বাবুল সুপ্রিয় আমার সাথে রয়েছেন। কি হলো রাতের বেলা? একটি সাদা স্করপিও তীব্র বেগে প্রচণ্ড জোরে হুটার বাজাতে বাজাতে ওভারটেক করতে করতে যাচ্ছিলেন। আমি চিরকালই নিজে গাড়ি চালাই, চালাতে ভালোবাসি। যারা আমাকে চেনে বা দেখে তারা জানে নিজেই গাড়ি চালাচ্ছিলাম। তো খুব ডেঞ্জারাসলি, এবং রাত্রিবেলা ওই সেকেন্ড হুগলি ব্রিজের উপর কাজ হচ্ছে বলে লেন একটা বন্ধ থাকে। তো শর্ট ছোটো জায়গা ছিল, তার মধ্যে প্রচুর বাইক যাচ্ছিল। এখন 9টা বাজে তখন। তো আমি একটুখানি গাড়িটা এগিয়ে নিয়ে ওই ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম, ভাই এরম ভাই প্রথমত এত জোরে হুটার বাজিয়ে এরম ভাই ওভারটেক করছো কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যেত, বিকজ ভেরি ডেঞ্জারাসলি ক্রস প্লেন, অ্যাক্সিডেন্ট হয়ে যেত এত জোরে। তো সেটা বলতে দেখলাম পেছন থেকে একজন মানুষ এরমভাবে বলে এরম ভাই, মানে ওকে চলতে বললেন। মানে তখন দেন আই স্টপ দ্য কার। আমি একটু আমার গাড়িটা একটু সাইডে নিয়ে গিয়ে আমি স্টপ দ্য কার। আমি গাড়ি থেকে নেবে যখন আমি ভাবছিলাম যে মালিককে বলবো যে এরকম আপনি চালাচ্ছেন কেন। তো যখন ঘুরে যাচ্ছি তখন দেখলাম সামনে বিশাল বড় করে লেখা রয়েছে যে এমপি তমলুক। ওটা তো আমার গাড়িতেও কোথাও লেখা থাকে না, যে কিছু লোক লেখেন আমি জানি, বাট লেখা রয়েছে। তারপরে দেখলাম একটা রেক্ট্যাঙ্গুলার শেপের ইয়ে রয়েছে। আমি দেখলাম, হলো পরে বলছি ওটা, বাট তারপরে আমি জানলাটা খুলে মানে ইয়ে দিয়ে দেখলাম যে ওটা অভিজিৎ গাঙ্গুলি রয়েছে। তো আমি কাঁচটা খুলে ওনাকে আমি বললাম যে এরকমভাবে গাড়ি চালাচ্ছেন কেন, অত যদি হুটার দিয়ে এরকমভাবে ওভারটেক করে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তুমি শুরুই করলে নকথ্য ভাষায় গালাগালি, এবং যা করেছি বেশ করেছি, এটাই করবো, চল ড্রাইভার করে চল। তো আমি যে আপনি গালাগালি করছেন কেন? এবং যখন আমি এটা বললাম, ওনার যে সিকিউরিটি পার্সোনাল ছিল গালাগালি করলেন, এবং সেটাতে আপনার একটা হয় ব্যক্তিগতভাবে আপনি কিছু বললেন, আরেকটা হচ্ছে যে কিছু গালি আছে যেগুলোতে আপনার বাচ্চা বলছে, যেমন বাবা মা বা ফ্যামিলিকে ইনসাল্ট করার কিছু গালি হয়। তো আমি কোনো ভিডিও করিনি, আমার মনে হচ্ছে বিলো দ্য ডিগনিটি। ভিডিও করার কোনো স্পৃহাও আমার ছিল না, আমি জানতাম না গাড়ির ভেতরে কে আছে। আই জাস্ট ওয়ান্টেড টু স্টপ আ কার উইচ ওয়াজ ড্রাইভিং রেকলেসলি, যে ব্রিজের ওপর চালাচ্ছিল সেই গাড়িটাকে আমি থামিয়ে বলতে চেয়েছিলাম যে আমি করি অনেক সময় কোনো গাড়ি থেকে যদি খুব কালো ধোঁয়া বেরোয়, প্রচণ্ড কালো ধোঁয়া বেরোয়, আমি অনেক সময় বলি যে ভাই পিইউসিটা করিয়ে না, বিকজ আমি মনে করি এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট। তো আমি ওইভাবেই ওনাকে থামিয়েছিলাম। ভেতরে অভিজিৎ গাঙ্গুলি এত ডিকম্পোজড মাইন্ডের, পচা মাইন্ডের একজন ফ্রাস্ট্রেটেড মানুষ ভেতরে বসে আছেন জানলে আমি অত কিছু বলতামও না। বাট তারপরে উনি বললেন, সিআইএসএফকে বললেন যে একে গ্রেপ্তার করো। প্রথমত জাজ উনি কি এটা জানেন না যে সিআইএসএফ গ্রেপ্তার করতে পারে না, দে ডোন্ট হ্যাভ দ্য জুরিসডিকশন টু অ্যারেস্ট সামহান। কী কারণে গ্রেপ্তার? তখন আমি ওনাকে বললাম যে আপনি গ্রেপ্তার করতে বলছেন, ইউ শুড নো যে কী নিয়ম আপনি ভাঙছেন। অ্যাজ অ্যান এমপি আপনি হুটার ইউজ করতে পারেন না এইভাবে। রেকলেস ড্রাইভিং, ডেঞ্জারাস ড্রাইভিং সেটা তো ছেড়েই দিলাম। সেকেন্ডলি আপনি যে বিকনটা ইউজ করছেন রেক্ট্যাঙ্গুলার শেপের, লাল এবং নীল দুটো আলো সমেত, সেটা আপনি ব্যবহার করতে পারেন না। দিস ইজ নট, এটা একমাত্র পুলিশকে আমি ব্যবহার করতে দেখেছি বা অ্যাম্বুলেন্স কিছু করে। ইউ আর নট। আমার গাড়িতে কিন্তু কোনো বিকন ছিল না। আমি নীল বিকন ডেফিনেটলি ইউজ করি, বাট সেটা এখন করছি না। তো এটা আপনি ইউজ করতে পারেন না। আর তখন আমাকে বলছেন যে এই বিকন বানান জানিস? সো দেন আই টোল্ড হিম দ্যাট হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি এভাবে যদি, আর চূড়ান্ত অকথ্য ভাষায় গালি দিচ্ছিলেন কন্টিনিউয়াসলি সময়। আর মানে ওর সিআইএসএফ জওয়ানরা মানে আমাকে নয় ওনাকে আটকাবে। বলছেন আপনি ঠিক আছে, আপনি নামুন গাড়ি থেকে, আপনি সরি বলুন, আপনি গালাগালিগুলো কেন করছেন? কিন্তু তোর বিজ্ঞান বানান জানিস তোকে। তারপরে ইউ ওয়াজ জাস্ট ট্রাইং টু ইনস্টিগেট মি। বিজেপি থেকে তাড়িয়ে দিয়েছিল, এইসব বলেছে বিজেপি আমাকে। আপনি তো সাংসদ পদ থেকে নিজে থেকে অব্যাহতি দেন এবং পরে এসে নির্বাচন আনেন। আমার মনে হয়েছিল আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি যা কাজ করেছি তার দেখুন কাজের, আমরা তো সবাই গান গাইলে, ভালো গাইলে হাততালি চাই। পলিটিক্সটা মোটামুটি থ্যাঙ্কলেস জব। কিন্তু নিজের পার্টি যদি আপনাকে কোনো কারণে অ্যাকনলেজ না করে, আর এখানে পশ্চিমবঙ্গ অফিসে যে ধরনের নোংরামি হচ্ছিল,
কালকে উনি অনেকের নাম, দিলীপ ঘোষের নাম নিয়েছেন, অনেকের নাম নিয়েছেন, মানে হি ওয়াজ ট্রাইং টু ইনস্টিগেট মি। একজন ফ্রাস্ট্রেটেড, অ্যাবসলিউটলি ফ্রাস্ট্রেটেড, ডিকম্পোজ মাইন্ডের মানুষকে দেখলাম। সবচেয়ে বড় কথা, ওই রকম ভাষা উনি কেন ব্যবহার করেন? অল্টারকেশন তো হতেই পারে, যে কোনো জায়গায় আমি যদি কোনো গাড়ি করমায় চালাতে দেখি, মা ফ্লাইওভারে চালাতে দেখি, আমার একটা নিজস্ব রেজলিউশন আছে যে বাবা মা হেলমেট পরে আছে, মাঝে বাচ্চা বসেছে হেলমেট পরেনি, তাদেরকে আমি বলি দামিয়ে যে ভাই এটা করবেন না। এটা আমার একটা নিজস্ব একটা গোল এটা। তো অ্যারেস্ট করো ছাড়াও এই মানে নানা রকম মানে কি বলবো, অত্যন্ত আপত্তিকর কথা বলা যে তুই এইখানেই দাঁড়িয়ে থাক, দেখ তোর আমি কি করি। সেটা আমি শুনলাম আজকে। আমি দেখুন, সকালটা আমার কাম টাইম, আমি টিভি দেখি না, নিউজ চ্যানেল দেখি না, ক্রিকেট ফুটবল হলে দেখি, রাত্রিরে হয়তো মাঝে মাঝে ফিল্ম দেখি, আমি নিউজ চ্যানেল দেখি না। কারণ সোশ্যাল মিডিয়াতে কমেন্টস অফ করা থাকে, আমার কাছে ফেসবুক বা ইনস্টাগ্রাম ছাড়ার কোনো অ্যাপ নেই। মাঝে মাঝে যদি কোনো তাগিদ অনুভব করি যে কোথাও একটা ক্ল্যারিফিকেশনের দরকার আছে, তখনও ফেসবুকটা ডাউনলোড করে লিখে আবার আমি কেটে পড়ি। এমনিতে আমার কমেন্ট অফ করা থাকে, তার কারণ আমার মনে হয় যে টিভিতে এখন নানা রকমের বায়াস চ্যানেল আছে, কেউ আপনার পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে। আপনার সকালে যে মর্নিং কাম সেটা নষ্ট হয়, আপনার রিয়্যাক্ট করতে ইচ্ছে হয়, কমেন্ট পড়লে সে রিয়্যাক্ট করতে ইচ্ছে হয়। তো ওভার পিরিয়ড অফ টাইম এই সময়গুলো আমি নিজের জন্য বাঁচাই। সেই জন্য সকাল থেকে ফেসবুকেও আমি কিছু করিনি, আমার তরফ থেকে কোনো যে পিএসএগুলো থাকে সাদা পোশাকে, কেউ কোনো ভিডিও করেনি। যে ভিডিওগুলো সার্কুলেশন হচ্ছে হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন জায়গায়, তাতে আমি যা দেখলাম তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি বলছি যে আপনি সরি বলুন। এবং সরি উনি যে গালাগালি আমার ব্যক্তিগত দিয়েছেন তার দু একটা আমি ওনাকে ফিরিয়ে দিচ্ছি, কিন্তু আমি ওই অকথ্য গালিগুলো দিইনি। আমি ওইটার জন্য ওনাকে বলেছিলাম যে আপনি সরি বলুন। কিন্তু দেখলাম যে উনি যে যা ভাষা ব্যবহার করছেন, তোকে এইখানেই আমি গ্রেপ্তার করাবো, হ্যাঁ তোকে দেখে নেবো, আমি তোর কী করতে পারি, তুই তো পারি। তারপরে পরে বলেছেন যে মদ্যপ অবস্থায় বাবুল সুপ্রিয় গাড়ি চালাচ্ছিল। আমি 1991 সাল থেকে কলেজ লাইফে যেরকম তোকে দুষ্টুমি করে এক্সপ্লোর করার জন্যে, তারপর থেকে আমি কোনোদিন মানে আই এম টি টোটালার। যারা আমাকে চেনে বা জানে, বিভিন্ন বাড়িতে যাই, নো আই এম টি টোটালার। কাজে ওনাকে এর আগে ওনারই দলের এখন জিতেন্দ্র তিওয়ারি একবার মদ্যপ অবস্থায় মন্দিরে ঢুকবো বলে 2014-তে আমার এগেনস্টে কেস করেছিল, নিজেই কেস খেয়েছিল। কারণ ওটা আমার জীবনে মানে নেই, ইট ডাজ নট এক্সিস্ট ইন মাই লাইফ। তারপর আরও কিছু বলেছেন যে ওনাকে গ্রেপ্তার করাবো, ভারতবর্ষে কোথায় গ্রেপ্তার করাবো সেটা বলিনি, বাট উনি গান করেন না, গুন্ডামি করেন। আমার মনে হয় না এরকম কোনো হিস্ট্রি আমার আছে বলে। হ্যাঁ, ডেফিনেটলি রাজনীতিতে আছি, তো রাজনীতির ময়দানে নিশ্চয়ই ঘামাসান অনেক রকমের হয়, বাগবিতণ্ডা অনেক কিছু হয়, কিন্তু সেটা আমি গান করি না। সপ্তাহে 2-3টে করে গান করি। আমি ভাবছি এরপরে যেখানে গান করবো সব কটার ইনভিটেশন ওকে পাঠাবো, যাতে উনি বুঝতে পারেন যে আমি শুধু গান করি তাই নয়, এই সকালের সময়টা আমার নিজস্ব মর্নিং কাম। এই সময় আমি রেওয়াজ করি, করি। অভিজিৎ গাঙ্গুলির এত বেলাতে তুমি বললে বলে আমি রিয়াকশন দিচ্ছি। আমি ফেসবুকেরও কোনো পোস্ট করিনি, নিজের তরফ থেকে কোনো ভিডিও নেই আমার কাছে, সেটাও দিইনি। বাট একজন অত্যন্ত ফ্রাস্ট্রেটেড মানুষকে দেখলাম, যে মানে এখনও ক্ষমতার কী বলবো, উনি একবার মলয় ঘটককে 8 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করতে বলেছিলেন। এই দম্ভটা যে ওনার, সেই দম্ভ থেকেই কোথাও বলছেন যে অ্যারেস্ট কর। তো আমি মলয় ঘটক বলে আমি যেতাম না, কারণ ওনার এই ধরনের কী বলবো হাই হ্যান্ডেড অ্যাপ্রোচটা কালকে আমি যা দেখলাম, তাতে উনি পাওয়ারে থাকলে ওনার কী মানসিকতা হতে পারে, সেটা আমি রাজনৈতিক কমেন্ট উনি যেগুলো করেছেন তার মধ্যে আমি যাচ্ছি না। আপনার বর্তমান দলের একাধিক রাজনৈতিক আপনার সতীর্থ তারা বারবার বলতেন যে জাস্টিস আর জাস্টিস এর ফারাকটা ওনাকে বুঝতে হবে। কোথাও মনে হচ্ছে সেই ফারাকটা উনি বুঝতে পারছেন না। উনি জাস্টিসই বা হতে পারলেন কোথায়? উনি তো এইটুকুনিও জানেন না। 1 নম্বর হচ্ছে যে বিকান ইউজ করতে পারেন না, নাল ব্লু হুটার ইউজ করতে পারেন না। এটা তো জাস্টিস উনি যদি থাকেন, মহামান্য কি যেন ভগবান জাস্টিস যদি থাকেন, উনি তো মেন জাস্টিস, এক্স জাস্টিসটা ছেড়ে দিলাম আমি, উনি তো ওটাও জানেন না। উনি এটাও জানেন না যে সিআইএসএফ এই মাটিতে আমাকে গ্রেপ্তার করতে পারে না। হ্যাঁ, মানে দে ডোন্ট হ্যাভ দ্য জুরিসডিকশন। যতটা আমি আইন যেটুকুনি জানি, তাতে আমি আইন বিশেষ কিছু জানি না, কারণ আমি তো ক্রিমিনাল নই। আইন জানার খুব একটা দরকারই আমি অনুভব করি না, কোনোদিন আইনের বই পড়ার আমি তাগিদ অনুভব করিনি। তো সিআইএসএফ আমি যতটা জানি করতে পারেন না। এবং আবার বলছি যে কোনো গাড়ি যদি এইভাবে, আমার বাইকে এমন কিছু 2জন এমন বন্ধুর আমার মৃত্যু হয়েছে গাড়ি চালাতে গিয়ে, আমাদের সেটার নাম ভুলে যাচ্ছি, যে হল্যান্ডে আমার বন্ধুর এমনভাবে মৃত্যু হয়েছে যে কারোকে, আমি নিজেও গাড়ি চালাই, স্পিডে চালাই, কিন্তু সেটা রেকলেস নয়, আমার গুড ড্রাইভার। কিন্তু আমি যদি কারোকে এই মা ফ্লাইওভার বা বিশেষ করে এইসব জায়গাতে খুব রেকলেসলি চালাতে দেখি, আমি তখন তাদের বারণ করি। এবং আমি নিজে চালাই বলে, যেহেতু বিকেন টিকেন নেই, সেই জন্যে অনেক সময় কি করা যাবে, সেটা এখন পাইলট থাকে, তারা অনেক সময় আগে হয়তো রাইট অফ মানে একটা আগে হয়তো বেরিয়ে যায়, কিন্তু আমি সিগনালে
তারা না থাকলে সিগনালে মানে কি বলবো, ওনার যে কালকে ব্যবহারটা দেখলাম তাতে উনি আমার মনে হয় সিগন্যালও মানেন না, সিগন্যাল নিশ্চয়ই জাম্প করেই যান। তো খুব দুঃখজনক ব্যাপার। উনি তো এক্স জাস্টিসও ছেড়ে দিন, এক্স জাস্টিসটা তো নিশ্চয়ই কারোকে বোঝাতে হবে, বাট আমার কালকে যা দেখে মনে হলো যে উনি অ্যাবসলিউটলি ফ্রাস্ট্রেটেড। ওই যে অর্ডার দিলেন না, গ্রেফতার করো এক্ষুনি, এইখানে অন দ্য স্পট গ্রেফতার করো। এবং আলটিমেটলি সিআইএসএফের যে জওয়ানরা, সেটাও দেখলাম একটা ভিডিওতে রয়েছে। আমি ওদের জিজ্ঞেস করছি যে আপको अगर कोई ऐसा माँ बहन का गाली देता तो क्या आप क्या करते हैं, आप मुझे बताओ, मैन टू मैन आप मुझे बताओ। तो बोले স্যার आप छोड़ दीजिए, आप क्या करें, आप चलिए प्लिज छोड़ दीजिए। তো আলটিমেটলি আমি ওনাকে ওটার জন্য দুঃখ প্রকাশ করতে বলেছিলাম। উনি বলেছেন কোনো প্রশ্নই ওঠে না, দেখ তোর আমি কী করি। তো আমার মনে হচ্ছিল যে কথা বাড়ানো বেকার। উনি চেষ্টা করছিলেন যে ওখানে একটা রোড রেজ টাইপের কিছু একটা ঘটুক, বা আমি পুলিশ ডেকে এনে, বা আমি কোনো একটা কিছু হুজ্জুতি করবো, সেটা ইনস্টিগেট করার চেষ্টা করছিলাম। আমি যেরকম চালাচ্ছিলাম গাড়ি, তারপর আমি চালিয়ে চলেছি। এই আপনার সাথে কথা বলতে বলতে আর একজনের নাম উঠে আসলো, দিলীপ ঘোষ। তিনিও সকালবেলায় গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি উল্লেখ করেছেন যে বাবুল সুপ্রিয় কি নীতি নির্ধারকের পুলিশ নাকি, সিকিউরিটি ঠিক করবে কে কোন ভিআইপি কোন স্পিডে গাড়ি চালানো যাবে, তিনি কেন দিচ্ছেন? দিলীপ ঘোষের মতো কথা বলেছেন। দিলীপ ঘোষের মতো কথা বলেছেন। দেখুন, ওনার বর্তমান পরিস্থিতি নিয়ে আমি অনেক কিছু বলতে পারি। উনি আমাকে আসানসোলে কীভাবে ডিস্টার্ব করে কতবার হারানোর চেষ্টা করেছেন সে সম্বন্ধে অনেক কথা বলতে পারি, কিন্তু আমার মনে হয় যে ড্রেসিং রুমের কথা ড্রেসিং রুমে থাকাই ভালো। তো দিলীপ ঘোষের মতো কথা বলেছেন, তার জবাব আমাকে দিতে হবে, তার কী মানে আছে। কী বলেছেন, নীতি নির্ধারণ সে মানুষ নিজে করবে। ঠিক আছে, একবার গিয়ে আমেরিকাতে 60-এর উপরে বা 80-এর উপরে গাড়ি চালিয়ে দেখানো কী হয়, তারপরে বুঝবো। খুব বেশি ওনার মানে মানসিকতার পরিধিটা খুব বড় নয়, তো একটা ছোটো গণ্ডির মধ্যে নিজেকে আটকে রেখেছেন। সেখান থেকে বাইরে বেরিয়ে একটু চারদিকটা দেখতে হবে, তাহলে দিলীপ ঘোষ এইটুকুনি আর বেশি কিছু না করবে। 2014-তে যে সময়ে আপনি এখান থেকে বিজেপির হয়ে সাংসদ হিসাবে নির্বাচিত হলেন, তখনকার রাজনৈতিক পরিস্থিতি বিজেপির ক্ষেত্রে যা ছিল 19-এ কিছুটা হলেও বদল হয়। এখন কি মনে হচ্ছে যারা বিজেপির টিকিটে জিতে যাচ্ছেন তাদের মধ্যে কোথাও দম্ভ, ঔদ্ধত্য মানসিকতা এগুলো ভীষণ রকমভাবে গ্রাস করছে, তারই পরিণাম এগুলো? সেটা তো আমি বলবো যে সেটা বিভিন্ন ফলেই সেটার প্রকাশ হচ্ছে। এবং আমি ওই দলের নিচুর তলার থেকে আরম্ভ করে কী সংগঠন এসব এতটাই জানি যে আমি ওই কিছু বলি না। আমার মনে হয়, আবার বলছি, ড্রেসিং রুমের কথা। আমি কেউ যদি এক্সপেক্টও করে যে আমি আরে কী হতো ওখানে একটু বল, অমুক লোক কী বলতো, সেখানে কীভাবে হতো, আমাকে কেউ জিজ্ঞেসও করে না, এবং জিজ্ঞেস করলেও আমি বলবো না, কারণ আমার কাজ স্পাইং করার নয়। আমি ওটা অন রেকর্ড বলছি, আমি এটা করি না। কখনো আপনি দেখেনও নি যে আমি কোথাও এরকম বলেছি। এখনও ওই জন্য দিলীপ ঘোষ সম্বন্ধে কিছু বলতে আমি বিরত থাকছি। আর দম্ভ তো নিশ্চয়ই তো বটেই। বিধানসভার এবারে অধিবেশনে একবার চেক করে দেখুন যে কজন কবে বিধানসভা অ্যাটেন্ড করেছিল। বিধানসভাতে কেউ আসেই না, বিজেপির পুরো খালি থাকে, মানে কেউ আসেই না। তো এটাতেই বোঝা যায় যে কেন ওরা হারেন, কেন বড় বড় মন্ত্রী তারা সব হেরে যায়, আর কেন আমি বা ওদের দম্ভ পয়েন্ট আউট করে দেওয়ার কে। ওনারা যেভাবে চলছেন তাতে দম্ভটা তো বিভিন্ন জায়গায় প্রকাশ পাচ্ছে। এবং আমার মনে হয় যে এরকম মানুষের কাছাকাছি থাকলে, আমার মনে হয় না উনি যে কালকে যে ফ্রাস্ট্রেটেড একটা চেহারা আমি দেখলাম, গাড়ির মধ্যে একটা ডিকম্পোজড মনে হলো একটা হিস্ট্রি বসে আছে, যে পচা একটা হিস্ট্রি ভেতরে বসে আছে। ওই অকথ্য ভাষায় কথা হোক না, তর্কাতর্কি হোক না, বাট ওইরকম অকথ্য ভাষায় গালাগাল। আমি ওইটার জন্য বারবার কয়েকটা ভিডিওতে দেখলাম, আমি বলছি যে আপনি দুঃখ প্রকাশ করুন, বেশ করেছি যা বলেছি, তোকে এইখানেই গ্রেপ্তার করাবো। আজকে আবার বলেছেন ভারতবর্ষের কোথায় গ্রেপ্তার করাবো বলিনি, বাট ও যা গুন্ডামি করে, বাবুল সুপ্রিয় যা করেছে, যা করে, ওর গ্রেপ্তার হওয়াই উচিত, এসব বলেছেন। তো আমার মনে হয় যে এই দম্ভটা অ্যাকচুয়ালি ঠিক দম্ভ নয়, এটা ওনার ফ্রাস্ট্রেশন। এই ফ্রাস্ট্রেশন থেকে উনি কথাগুলো বলছেন। একজন প্রাক্তন বিচারপতি ছেড়ে দিলাম, একজন সাংসদ ছেড়ে দিলাম, কোনো একজন মানুষের কাছ থেকেও এই ধরনের ব্যবহার আশা করেন? কারণ আপনি তো শিল্পী হিসাবে দেশ বিদেশ বিভিন্ন জায়গাতে গিয়েছেন, এরম আশা করেন? না, আমি তো দেখুন, যাদবপুরে চূড়ান্ত হেনস্থা হয়েছে নকশালদের কাছে, আমার গায়ে হাত তুলেছে, চুলের মুঠি ধরে মারপিট করেছে সারাদিনে। কই আমার সিআইএসএফের কে তো আমি বলিনি যে কারোকে গ্রেপ্তার করুন বা লাঠিচার্জ করুন। তারা তাদের সবাইকে গাড়ির পেছনে পাঠিয়ে দিয়েছিলাম, তাদের হাতে যে লাঠিগুলো ছিল সেগুলো মাটিতে রেখে দিতে বলেছিলাম। এবং আমি সারাদিন তখন আটকে ছিলাম, তখন গভর্নর করে এসেছিলেন, বাট আমি তো সারাদিন ওখানে আটকে ছিলাম। এবং যে ছেলেগুলি আমার গায়ে হাত তুলেছিল, যারা বলেছিল যে হ্যাঁ আমি নকশাল করি, লেফট করি, যা করার করে না, তারা যে মারধর করেছিল, পরবর্তীকালে তার মায়ের অনুরোধে তো আমি পরের দিনও বলেছিলাম যে আমি করব না, আমি কোনো পুলিশ কমপ্লেন করব না।
কোথায় থাকতো কি না, ছেলেগুলো সবাইকে চিনি আমি, মানে জেনে গেছিলাম তারা কে। তো কই তাদের উপর তো কোনো হুজ্জতি হয়নি, কিছু তো হয়নি, কিছু তো কোনো কমপ্লেন করিনি। আর থার্ডলি এটা আলাদা কথা যে সিপিএমের কিছু নেতা তখন ওই ছেলেগুলোকে আবার ধরে এনে ইয়েতে বলেছিলে, প্রেস কনফারেন্স করেছিল যে ওনাকে পেলে আবার মারবো, কিন্তু আমি রিঅ্যাক্ট করিনি। তো যেমন এখনও আমি কোনো টেলিভিশন চ্যানেল শুনছি না, কোনো কিছু খবর দেখছি না, বললাম এটা আমার মর্নিং কাম। তো অভিজিৎ গাঙ্গুলির যে অসভ্যতাকাল আমি দেখলাম, সেটার জন্য সকালবেলা ওই বসে বসে ফেসবুকে লেখা, আবার কে লিখছে তার এগেন্সটে কমেন্ট করা, আমি অনেক দিন সেগুলো ছেড়ে দিয়েছি। আমি বুঝেছি যে নিজের কাজটা সুচারুভাবে করে যেতে পারলে আমার মনে হয় অন্য কিছু কোনো জাস্টিফিকেশান দেওয়ার দরকার নেই। যারা আপনাকে বিশ্বাস করার তারা করবে, যারা বিশ্বাস করতে চায় না তারা ভাববে আমি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম। তো আমি সেটা তাদের উপরে ছেড়ে দেব। এমন ঘটনা পুনরায় হলে আবার আপনি বাধা দেবেন? জাস্টিস গাঙ্গুলির গাড়িকে তো আমি ধরিনি, আমি একটা এমন গাড়িকে ধরেছি যে ওই সরু ব্রিজের ওপরে, দেখুন খালি রাস্তায় আমরা অনেকেই স্পিডে গাড়ি চালাই, আমি নিজেও চালাই, আমি কেন বাজে কথা কেন বলবো, গাড়ি চালাতে ভালোবাসি। তো স্পিডিং যেটা বম্বে রাস্তাতেও খালি রাস্তা পেলে ভালো গাড়ি থাকলে একটু স্পিড লিমিট তো সব জায়গায় যে লেখা থাকে তা নয়, মারিন ড্রাইভে স্পিডে গাড়ি আমরাও চালাই, ডেফিনেটলি চালাই, কিন্তু ওইরকম একটা কনজেস্টেড 9টার সময় ওয়ান লেন যেখানে গাড়ি চলছে সেখানে একটা জাস্টিস গাঙ্গুলির গাড়ি তো আমি জানতাম না, যা এক্স জাস্টিসের গাড়ি তো জানতাম না, অন্য কোনো গাড়িও যদি এভাবে চালায় আমার মনে হয় অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি তাকে কিন্তু দাঁড়িয়ে আমি তাকে সাবধান করে দেবো যে এভাবে গাড়ি চালাবেন না। এবং সেটা আমি অনেককেই বলি, কোথাও তো কোনো রাস্তাঘাটে কোনো রোড রেজের ঘটনা আমার সম্বন্ধে শুনেছেন, আমি তো নিজেই গাড়ি চালাই, কাজেই লড়াই হয়ে যাওয়া বা কারোর সঙ্গে তক্কাতক্কি হয়ে যাওয়াটা তো খুব ইজি ব্যাপার, কিন্তু কখনো কি এরকম করে ধরা পড়েছে? কখনো তো হয়নি। তো আমি এরকম সিচুয়েশন তো কখনো ফেস করিনি। বাট আবার বলছি যে যদি কারোকে আমি এইভাবে, বিশেষ করে দুদিকে যখন প্রচুর বাইক চলছে, আমি যদি কারোকে এইভাবে হুটার বাজিয়ে এইভাবে যদি চালাতে দেখি তাহলে ডেফিনেটলি এখনও আটকেছি, আগামী দিনেও আটকাবো। আর এটা বলবো যে এইভাবে চালাবেন না, খালি রাস্তা পেলে ঠিক আছে আপনি স্পিড করুন, বাট সেটা এইরকম ভিড় রাস্তায় এরকম অসভ্যের মতো করা উচিত না। এবং ওনার যে জিনিসগুলো আমি বললাম সবকটাই উনি ইলিগালি করছেন। এমনকি আমি একটা ভিডিও দেখলাম যেটা পাবলিক ওনে পয়েন্ট আউট করা ছিল, যে উনি সামনে যে ক্র্যাশ গার্ডটা এমনভাবে লাগিয়েছেন যে ওনার গাড়ির যে নাম্বারটা সেটাও ভিজিবল না, সামনে থেকে আপনি নাম্বারটা বুঝতে পারবেন না। তো ওই বড় এমপি তমলুক সামনে লেখা রয়েছে, তো ওটাতে আমার মনে হচ্ছে ওনার ভিউটা গার্ড হয়ে যাচ্ছে। উনি দূরদর্শিতা কোনোদিন ছিল বলে তো আমার মনে হয় না, তাহলে কেউ জাজের সিট থেকে নেবে, ওনার যে প্রথমত যোগ্যতাই আমার মনে হয় কোথায় ছিল না, এরকম যদি ওনার উদ্ধত্ত হয়। ওই সামনে যে ওইটা লাগিয়েছেন না এমপি তমলুকটা বিশাল করে, ওতে ওনার যে কী বলবো বাইরের জগৎ বা আসল জগতের যে ভিউটা সেটা আটকে যাচ্ছে এবং তাতে ভেতরের ফ্রাস্ট্রেশনটা আরও বাড়ছে। তো আমি এইটুকুনি এক্সপেক্ট করেছিলাম যে ওই খারাপ গালিগুলো দেওয়ার জন্য উনি দুঃখ প্রকাশ করবেন, যেগুলো এইসব যেগুলো বলেছেন। বাকি উনি যে ভাষাগুলো ব্যবহার করেছেন তার মধ্যে কিছু অবভিয়াসলি আমি ওনাকে ঘর ওয়াপসি করিয়ে দিয়েছি। সো ইফ হি থিঙ্কস দ্যাট ইট ইজ গোইং টু বি আ ওয়ান ওয়ে স্ট্রিট, ইটস নট ট্রু। বাট আমি কোনো রকমের অভিযোগ কিছু না, আমি একটা জিডি করে রেখেছি, কারণ আমার মনে হয়েছে যে যেভাবে উনি যেসব কথা বলছেন একটা রেকর্ড থাকা উচিত। বাট আমি কোনো কমপ্লেন করা, এফআইআর করা এসব কিচ্ছু করবো না। উনি দুদিন বাদে কোথেকে ফিরে এসে কী সব করবেন বলেছেন, কোথায় যাচ্ছেন, কোথা থেকে ফিরবেন কি না, যদি জ্ঞানে ফেরেন, সজ্ঞানে ফেরেন, যদি মনুষ্যত্বে ফেরেন, তাহলে আমার মনে হয় অনেক কিছুই উনি ভালো করে বুঝতে পারবেন। শেষ প্রশ্ন, আপনার দলের তরফ থেকে কেউ কথা বললো পরিস্থিতি নিয়ে? কারণ সবাই তো এই ঘটনা সম্পর্কে অবহিত হয়েছে, দেখতেও পেয়েছে। দেখুন এই ধরনের ঘটনা এম্বারেসিং। আমার মনে হয় যে টেলিভিশনে ভালো খবর তো আজকাল কম দেখানো হয়। আমি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলুন বা আমরা যে কাজ করছি, আজকাল সেন্সেশনালাইজেশনের যুগে এই ধরনের অল্টারকেশনের খবর হাইলাইট হয়ে যায়। ভালো কাজ, আমি গতকাল কি ভাষণ দিয়েছি বা গতকাল যে উর্দুতে সাইবার সিকিউরিটির ওপর প্রথমবার একটা বই রিলিজ করা হয়েছে আমার তরফ থেকে, সেগুলো তো দেখানো হয় না। এই ধরনের ঘটনা টেলিভিশনে দেখলে এম্বারেসিং লাগে। বাট হ্যাঁ, পার্টির কুণালদা বলুন বা বাকি যারা সিনিয়র এমপিরা অনেকেই মেসেজ করেছেন এবং তারা বলেছেন যে তুমি যে কোনো গাড়ির ক্ষেত্রে যদি এরকম হয় তো ঠিকই করেছো। এবং বেসিক্যালি প্রত্যেকেই খুব আশ্চর্য হয়েছেন ওনার ভাষা, এবং উনি একজন জাজ হয়ে এই সাধারণ নিয়মকানুন জানেন না, আমাকে অ্যারেস্ট করতে বলছেন। এবং আমার যে কম্পোজারটা বা আমি যে কোনো পুলিশ ডেকে ওখানে বলছেন যে নদীর মাঝখানে তুমি সাপোর্টার নিয়ে এসে আমার গাড়ি ঘিরে ধরে এসে তুমি গন্ডগোল ক্রিয়েট করছো। কোথায় সাপোর্টার পাবো বলো তো? হেলমেট পরা সব বাইক আরোহী যা গালাগালি দিচ্ছিলেন, ওনার পাবলিকই হয়তো 2-4টে চাঁটি মেরে দিতে পারতেন ওনাকে।
তখন যদি মেরে দিত কেউ, ভাগ্যিস অনেক অ্যাগ্রেসিভ যারা মানে যদি মেরে দিত তাহলে আবার বলতেন যে তৃণমূল সাপোর্টাররা কে দিয়ে বাবুল ওনাকে চাঁটি মারিয়েছে। তো সেসব কিছু হয়নি, উনি আমার মনে হয় নির্বিঘ্নেই ওখান থেকে ডেফিনেটলি বেরিয়ে গেছেন, তাই তো সব কথা পরে বলতে পেরেছেন। ধন্যবাদ। গোটা ঘটনা সম্পর্কে বিব্রত অবশ্যই, তবে একই সঙ্গে নীতি নির্ধারণের ক্ষেত্রে যারা জনপ্রতিনিধি হচ্ছেন তাদের ভূমিকা ঠিক কি হওয়া উচিত, অন্তত মানুষ হিসেবেও সে কথাও বাবুল সুপ্রিয় স্মরণ করিয়ে দিচ্ছেন। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, হাওড়া।